শ্রীচরণ এসো। সন্ধ্যা যত নেমে আসে ঘন হয়ে চৌকাঠ ডিঙিয়ে, প্রতিদিন মনে হয় তোমার পায়ের কাছে নিচু হয়ে বসে থাকি, হাঁটু ছুঁয়ে বলি রোজ, শোনো, আমার সমস্ত ধুলো মুছিয়ে দিয়েছ তুমি নির্বিকার সকাল বিকাল। শিলভদ্র হাত তুমি মেলে দিয়েছ আকাশ ছাড়িয়ে, কিছুই দেখনি এই ধুলো মাটি, ঘূর্ণিপাক, রক্তজল, উষ্ণ প্রস্রবণ। কিছুই দেখনি এই দীর্ঘ চঞ্চু মাছরাঙা, অমেয় সারস আর বিকল সন্ন্যাস। তোমার পায়ের কাছে প্রতিদিন বয়ে গেছে পাপ, আমি তো ধ্রুব পদে বইয়ে দিয়েছি পাপ নির্বিচারে শান্ত কল্প নদীটির মতো। কিছুই বলনি, ক্ষীণ কণ্ঠে স্বর সুর হয়ে উড়েছে আকাশে, স্থলপদ্মে ভরিয়েছ পরের উঠোন। প্রতিটি সকালে তোমার পায়ের কাছে মাটি খুঁড়ে সমুদ্র খুঁজেছি, প্রতিটি সকালে নীল জাল ভেদ করে দাঁড়িয়েছে সমুদ্র দেবতা। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয় লাগে, তোমার দৃষ্টি হৃদয় লাগে, দাঁড়াও আমার আখির আগে। 1988 সাল, শান্তিনিকেতনে একটা প্রায় অন্ধকার ঘর, কবি অমিয় চক্রবর্তী এবং হৈমন্তী দেবীর বাড়ি, রাস্কা বাড়ি, সেখানে মিলিত হয়েছি। ওরা আমায় ডেকেছেন গান গাইতে, আর বসে আছেন 3জন নিস্তব্ধ অধ্যাপক, লেখক আর ছাত্রও বটে। তারা হলেন নরেশ গুহদা, অমিয় দেবদা এবং শঙ্খদা। আর তখন এই গানটি গাইলাম, কারণ অমিয় জ্যাঠামশাই চেয়েছিলেন এই গানটা দিয়ে শুরু করি। আমি তখন শঙ্খদাকে দূর থেকে ওনার গলা শুনেছি, ওনার লেখা পড়ছি, এবং তখন তৈরি হচ্ছি আধার রাতে একলা পাগল গানটা নিয়ে ভাবছি ওই আলো আধারের আনন্দ বিপ্লবে কাজটার জন্য। আর ওনার ভাষায় এই বাক্যটা আমাকে খুব অভিভূত করছে। এই পাগলটির উচ্চারণের সঙ্গে সঙ্গে তাই মথিত হয়ে ওঠে আমাদের সমস্ত আধুনিক কাতরতা। ওই ক্যাসেটটা বেরোলো, লোকেদের ভালোও লাগলো। আর তার নেপথ্যে আছেন শঙ্খদা, কারণ শঙ্খদা, সরোজ বন্দ্যোপাধ্যায় অনেকের লেখার থেকে উদ্বুদ্ধ হয়ে আমি ওটা তৈরি করতে পেরেছিলাম। এরপরে প্রত্যক্ষভাবে ওনার কাজ নিয়ে আমার নিজস্ব একটা কাজ করতে পারলুম 2006 সালে। ওই ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার্সদের জন্য ওদের ডাকে, হিতৈষিনীর ডাকে, গান ও জীবন নাম দিয়ে একটা কাজ করি, এবং সেখানে খুব ব্যাপকভাবে শঙ্খদার লেখা ব্যবহার করলাম, আবু সৈয়দ রায়ের লেখা ব্যবহার করলাম, অন্নদা শঙ্কর রায় এবং গুরুদেবের লেখা। এবং সেখানে দেখাতে চেয়েছিলাম যে শিল্পিত জীবন এবং সামাজিক যে ক্ষেত্র, দায়বদ্ধতার যে ক্ষেত্র, তার মধ্যে যে সংযোগ কোথায়,
এবং সংযোগ ছাড়া কোনো শিল্পীর বা লেখকের জীবন পরিপূর্ণ হতে পারে না। এইভাবে এই কাজটি শুরু হয়েছে, তৈরি করতে পেরেছিলাম। গান ও জীবন যখন তৈরি করছি, এখন সেই লাইনগুলো বারবার পড়ছি, কারণ শঙ্খদা নেই, প্রতিমাদি নেই, আমাদের স্মৃতিতে আছেন, মনের মধ্যে আছেন। শঙ্খদার সেই লাইনগুলো ভাবি। বাধা সংঘাতময় ব্যক্তি জীবন শেষ পর্যন্ত মৃত্যু পরিণামে পৌঁছে যায়। এই যে অমোঘ এবং কঠোর সত্য, তার মুখোমুখি স্থির লাবণ্য নিয়ে দাঁড়াতে পারবার মধ্যেই একটা গৌরব আছে। অবশ্য এই লাবণ্য অর্জন করবার জন্য ভিতরের একটা শক্তিও চাই। রবীন্দ্রনাথ পড়া অনেককে সেই শক্তি এনে দেয়। এই অংশটির পরেই যে গানটা ছিল সেটা একটা লাইন গায়, তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানে না কে মরণ নাচে নাচে গো, আমি জানি না কে মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। গান জীবনের কিছু সময় পরেই যে কাজটি করলাম, শঙ্খদার লেখার থেকে অনুপ্রাণিত হয়ে, সেটা হলো নাটক দিয়ে। এবং এই কাজে আমার সঙ্গে এলেন অনুসুয়া মজুমদার, দেবশঙ্কর হালদার, রমাপ্রসাদ বণিক, এরা, প্রমোদ বসু, কলকাতার দল। আর তখন যে কথাগুলো আমাকে চালিত করছে সেটা হলো রক্তকরবী সম্বন্ধে শঙ্খদার বক্তব্য। সন্দেহ নেই যে ওই অভিনয়ের সঙ্গে সঙ্গেই রক্তকরবীর পাপড়ির আড়ালে রাষ্ট্র কাঠামো বা সামাজিক পট দেখা দিল অনেক বেশি প্রত্যক্ষতায়। যে প্রাণনাশক যান্ত্রিকতাকে ধিক্কৃত করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, সে ধিক্কার এবার কোথাও পৌঁছলো ঠিক। এই কাজটি আবার করবার খুব ইচ্ছা আছে, কারণ আজকের দিনের পরিপ্রেক্ষিতে এটা এইরকম এই কথাগুলো শোনবার খুব দরকার রয়েছে মনে হয়। এরপরে শঙ্খদা আমাকে নিজেই ডেকে নিলেন অমিয়দার সঙ্গে, যখন ওরা সুভাষ মুখোপাধ্যায়, সুভাষদার শতবার্ষিকী অনুষ্ঠানে আমাকে বললেন কি একটু একটু কাজ করতে। তখন দেখলাম ওনাদের কি প্রগাঢ়, কি বলবো, ভালোবাসা এবং শ্রদ্ধা সুভাষদা সম্পর্কে। আর তখন সুভাষদার যে কিছু কবিতার উপরে আমি মজা করে সুর দিয়ে দিয়ে গাই, তার এক লাইন গাই, মাথার উপর খাটানো নীল বিনি পয়সার তাঁবু, নিচে সবুজ ডালচে পাতা, খেলা দেখে যান বাবু, খেলা দেখে যান, খেলা দেখে যান, খেলা দেখে যান বাবু,
খেলা দেখে যান, খেলা দেখে যান, খেলা দেখে যান বাবু। আমি দেখলাম শঙ্খদা খুব হাসছেন, মনে হলো মজা পাচ্ছেন। আমি ওনাকে কখনো বলতে পারিনি, কিন্তু এবার শোনালাম গোর্কি সদনে একটা অনুষ্ঠানে, শুনিয়েই দিলাম ভরসা করে। কারণ মনে হলো যদি এই সুযোগেই করতে পারলাম, অনেক হয়তো বিরক্ত হলেন। সেটা হলো শঙ্খদার নিজের কবিতায় সুর দিয়ে গাইলাম। আমি খুব ভালো বেঁচে আছি, আমি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আমি খুব ভালো বেঁচে আছি। ছদ্মের সংসারে কানামাছি, আমি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আমি খুব ভালো বেঁচে আছি। ছদ্মের সংসারে কানামাছি, যাকে পাই তাকে ছুঁই বলি, কেন যাও সে গলি ও গলি। বরং একবার অকপট উদাসীন খুব হেসে ওঠ। আমি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আমি খুব ভালো বেঁচে আছি। ছদ্মের সংসারে কানামাছি, শুনে ওরা বলে এটাকে রে, তলে তলে চর হয়ে ফেরে। শুনে ওরা বলে এটাকে রে, তলে তলে চর হয়ে ফেরে। এমন কি সেদিনের খোকা আঙুল নাচিয়ে বলে বোকা, এমন কি সেদিনের খোকা আঙুল নাচিয়ে বলে বোকা। সেই থেকে বোকা হয়ে আছি, সেই থেকে বোকা হয়ে আছি। শ্যামবাজারের কাছাকাছি, সেই থেকে বোকা হয়ে আছি। শ্যামবাজারের কাছাকাছি। আরো অন্য কবিতাতেও সুর দিলাম, যেগুলো আরো গম্ভীর প্রকৃতির। কিন্তু এই কবিতা, বোকা কবিতাটা আমার খুব প্রিয়। তাই আমি বিশ্বাস করি শঙ্খদারা তো দেহ তো ছেড়ে দিতেই হবে। দেহ তো একটা, কে গড়েছে এমন কল ধন্য কারিগর, সেই বাউল গান আছে। উনি আমার কাছে খুব সত্য, কারণ ওনার এখনো, আমি যতদিন হয়তো বেঁচে থাকবো, ওনার লেখার মধ্যে দিয়ে আমি এক একটি বাক্যে, এক একটি শব্দে অনেক অর্থ খুঁজে পাব। এবং সেটাই ওনার সঙ্গে আমার যুক্ত থাকার একটা বড় পথ। আজকে ওদের দুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। সেদিনের সময়টা কুয়াশার চাদরে ঢেকেছিল। 2012 সালের ডিসেম্বরের একটা শীতের ভোর। মোরগের ডাকটা
ডেকে উঠেছিল অ্যালার্ম দেওয়া একটি ঘড়ি। তড়িঘড়ি করে গায়ের চাদর সরিয়ে কুয়াশার চাদর গায়ে জড়াতে জড়াতে তৈরি হয়ে ওঠা। 32 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটি পোর্টফোলিওতে আগে রাতেই ঠেসে দিয়েছি কিছু কাগজ ছেঁড়া আর কিছু পোড়ামাটির মিউরালের আলোকচিত্র। কাঁধের ঝোলায় একটি মোটাসোটা অ্যালবাম আর কিছু মাটির ঢেলা গোছের হাবিজাবি। ঝোলা কাঁধে নিয়ে গ্রাম থেকে হাটকোর মোড়ে শহরের পথে পা বাড়ালাম। নির্ধারিত সময়েই পৌঁছে গেলাম শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের আড্ডা ঘরে। ওনার পদধূলি মাথায় নিয়ে খানিক বাদে একটার পর একটা ছেঁড়া কাগজ বুক আগলে ধরে দাঁড়িয়েছি কবিতার ঈশ্বরের সামনে। অনেকগুলো জড়ো হয়ে গেলে একে একে গুছিয়ে তুলছিলাম। সাথে সাথেই কানে এলো, সবটা গুটিয়ে নিলে? বললাম, হ্যাঁ। দেখনি বুঝি দরজায় উকি মারছিল কেউ? তোমার ডাক এলো বলে। সত্যি ডাক শুনলাম। মন্দিরের গর্ভগৃহে ঢুকেই দেখি পাটরানী হয়ে বসে আছেন প্রতিমা দেবী। আমি ধীরে সুস্থে সমস্ত নৈবেদ্য সাজিয়ে তার আশীর্বাদ জোগাড়ে ব্যস্ত। এ ঘর ও ঘর মিলিয়ে ঘন্টা তিনেকের একটি জীবন ছবির পর্দা নামতেই এবার বেরিয়ে আসার পালা। দরজা পর্যন্ত এগিয়ে আসতে আসতে শঙ্খবাবুর কৌতূহলী জিজ্ঞাসা, কি করে করো? মাথা নিচু করে বললাম, নিজেও জানি না, তবে আপনার পাদস্পর্শে এসে আজ আমি সার্থক হলাম। বললেন, আবার তোমার ভান্ডার নিয়ে আসতে হবে, কিন্তু আরো কাজ দেখে ঋদ্ধ হতে চাই। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না তখন। চোখের জল সামলে ঢোক গিলে কোনো রকমে বললাম, কলকাতায় আগামী কোনো প্রদর্শনীতে আপনার পায়ের ধুলো চাইব। চেয়েও ছিলাম 2018-তে গগনেন্দ্র প্রদর্শনশালায়। শঙ্খবাবুর শারীরিক অবস্থা সাথ দেয়নি। এটাও বলেছিলেন, মাঝে একদিন ফোন করো, ভালো থাকলে অবশ্যই যাব। তার আগে ও পরে কলকাতায় দুটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। কথা হয়েছিল খুবই সামান্য। আসলে বরাবরই স্বল্প দাগে গভীর চিহ্ন রেখে যাবার মানুষ ছিলেন তিনি। আজীবন সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। বিবেকের বোঝাপড়াটা কোনোদিনই টাল খায়নি কোনো প্রলোভনের সামনে। বিবেকের আয়নার চিত্তর পূর্ণ রূপ আমাদের চোখে পড়ে বারবার। তার বিশাল ব্যাপ্তি আমাদের কাছে তাকে ভীষণ শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে। আপামর মানুষের প্রিয় হয়ে ওঠেন তিনি। আর এখানেই তার অন্য একটি নাম চিত্তপ্রিয় ঘোষ সার্থকতা খুঁজে পায়। সার্থকতা খুঁজতে চাই আমিও।
আপনাদের এই ছেঁড়া কাগজের কারবারেই রং ছাড়া রঙিন ছবির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে। একটা সময় চেষ্টা থামে, কিন্তু শ্রদ্ধা থামে না। মন চায় প্রতিমা দেবীর সামনে গিয়ে দাঁড়াতে। তাসের ঘরের মতো ভেঙে যায় সে আশা মাত্র 8টা দিন সময়ের মধ্যে। আসছি এর পরের গল্পে। সামাজিক মাধ্যম মুখ বইতে সে কষ্টের কথা লেখা হলে পুনা নিবাসী শ্রদ্ধেয়া দিদিভাই শর্মিলা মজুমদারের নজরে আসে তা। দিদিভাইয়ের সাথে কথা হয় বেশ কিছু। তারপরই সলতে পাকানো শুরু হয় উপাসনা গ্লোবালের পক্ষ থেকে একটা তোড়জোড়, যা আজ আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে বেশ কিছু গুণীজনদের স্মৃতিচারণায়। আমি সকলের কাছে একটুখানি থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আসছি এর পরের গল্পে। সামাজিক মাধ্যম মুখ বইতে সে কষ্টের কথা লেখা হলে পুনা নিবাসী শ্রদ্ধেয়া দিদিভাই শর্মিলা মজুমদারের নজরে আসে তা। দিদিভাইয়ের সাথে কথা হয় বেশ কিছু। তারপরেই সলতে পাকানো শুরু হয় উপাসনা গ্লোবালের পক্ষ থেকে একটা তোড়জোড়, যা আজ আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে বেশ কিছু গুণীজনদের স্মৃতিচারণায়। আমি সকলের মাঝে একটুখানি থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। সকলে বেশ থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শঙ্খ ঘোষ আমার শিক্ষক। 1976 সাল থেকে তার সঙ্গে পরিচয়, প্রায় 42 বছর হয়ে গেল। 21শে এপ্রিল তাকে আমরা হারিয়েছি। বরিশালের বানারীপাড়ায় তার পিতৃপুরুষের ভিটে। যদিও তিনি জন্মেছিলেন চাঁদপুরের মামাবাড়িতে 1932 সালের 5ই ফেব্রুয়ারি। তার বাবা মনীন্দ্র ঘোষ প্রধান শিক্ষক ছিলেন একটি স্কুলের এবং বিখ্যাত ভাষাবিদ মা অমলাবালা ঘোষ। তাদের 8টি সন্তান, 4টি পুত্র 4 কন্যা, এবং পুত্রদের মধ্যে শঙ্খবাবু ছিলেন দ্বিতীয়। পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে তার বাবা শিক্ষকতা করতেন। সেখানেই তার পড়াশোনা শুরু এবং সেখান থেকে ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতায় চলে আসেন, ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। শিক্ষক হিসাবে পান দেবীপদ ভট্টাচার্যকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA পাশ করেন 1954 সালে। সে বছর তিনি প্রথম হন পরীক্ষায়। MA পড়ার ক্লাসে তার সঙ্গে পরিচয় হয় উত্তরবঙ্গের প্রথম হয়ে আসা ছাত্রী প্রতিমা বিশ্বাসের। 1956 সালে তিনি সহপাঠিনী প্রতিমাকে বিবাহ করেন। দুজনে সংসার পাতেন বহরমপুরে, কারণ বহরমপুর গার্লস কলেজে তারা দুজনেই চাকরি পান। অবশ্য সেখানে বেশি দিন থিতু হননি। সিটি কলেজ ঘুরে 1965 সালে শঙ্খবাবু যাদবপুরে শিক্ষকতা করতে শুরু করলেন। প্রতিমা ঘোষও বিদ্যাসাগর কলেজে যোগ দিলেন। শঙ্খবাবুর অজস্র কবিতা বা কাব্যগ্রন্থ, প্রায় 42টি কাব্যগ্রন্থ মৌলিক এবং অনুবাদ মিলিয়ে তিনি রচনা করেছিলেন। আর গদ্যশিল্পী হিসাবেও তিনি অসামান্য ছিলেন। তার 10 খণ্ডে প্রকাশিত গদ্য রচনাগুলি রেজ পাবলিশার বার করেছে। এছাড়া তিনি বেশ কিছু নাটকের অনুবাদ করেছেন। ছোটদের জন্য তার লেখালেখি কিছু কম নয়। আমন ধানের ছড়ার, আমন যাবে লাট্টু পাহাড়, সবকিছুতেই খেলনা হয়, ছোটদের জন্য তার লেখালেখি। ছড়ার বই ছাড়াও রয়েছে
দুটি অসামান্য কিশোর উপন্যাস, সকালবেলার আলো, সুপারি বনের শাড়ি। এই দুটো বই কিন্তু তার নিজস্ব স্মৃতিকথার মতোই তার দেশ ভাবনা তার মধ্যে জড়িয়ে আছে। অবশ্য তার শেষতম গ্রন্থ সন্ধ্যা নদীর জলে, বইটিতে তিনি বলছেন, আমার সব লেখাতেই বাংলাদেশ মিশে আছে। বাংলাদেশ ছেড়ে তিনি কখনো মানসিকভাবে যেতে পারেননি। যেমন মনে হয় যে যশোরের সেই নদীটির কথা কোনোদিন ভোলেননি কবি মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কপোতাক্ষ নদের কথা ঠিক তেমনি করে শঙ্খ ঘোষ লেখেন, দুহাত তোমার স্রোতে সাক্ষী থেকো সন্ধ্যা নদী জল। স্যারের অনেক লেখা আমরা যেগুলো পড়েছি তার মধ্যে তার রবীন্দ্র সমালোচনাই প্রধান, রবীন্দ্র বিষয়ক আলোচনাগুলি। এবং সেই আলোচনা আমরা ক্লাসরুমে যেমনটা শুনেছি, বিশেষত আমার তো ছিল রবীন্দ্র স্পেশাল পেপার, কাজে তার আরো বেশি ক্লাস আমি পেয়েছি। সেগুলো রবীন্দ্রনাথকে ভালোবাসতে শিখিয়েছে আমাকে। তার কাছে চতুরঙ্গ পড়েছি, রক্তকরবী পড়েছি, বিসর্জনের মতো নাটক পড়েছি, তার কাছে ছন্দ শিখেছি। কিন্তু সেই সঙ্গে এটাও বলতে হবে যে শুধুমাত্র ক্লাসরুম টিচিং এর উপর তিনি সীমাবদ্ধ ছিলেন না, তার বাইরেও তিনি আমাদের নানাভাবে শিক্ষা দিয়েছেন। যেমন আমরা অনেকগুলো সুন্দর এক্সিবিশন অনুষ্ঠান করতে পেরেছিলাম যাদবপুরে, বিষ্ণুদের এক্সিবিশন, শম্ভু সাহার ছবির এক্সিবিশন এবং লিটল ম্যাগাজিনের এক্সিবিশন, যেগুলো তার প্রত্যক্ষ প্রভাবেই সম্ভব হয়েছিল। স্যারের আরো একটা যেটা ভীষণ বলার মতো যে ব্যাপারটা, তিনি শুধুমাত্র যে দেশের কথা বলছেন তা নয়, তিনি দেশ যেন তার কাছে একটা মূর্তি হয়ে আসছে, একটা প্রতিমা হয়ে আসছে। তোমার দুঃখের পাশে বসে আছি এই ভোরবেলা, আমরা যারা এই মুহূর্তে নেই হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার শরীর ঘিরে এমন সম্পূর্ণ যবনিকা, তাদের সবার শ্বাস দুহাতে অঞ্জলি দিয়ে আজ এইখানে বসে ভাবি আমার সম্বল স্থির থাকা। আমার সম্বল শুধু ঝুমকো ঘেরা মঠ অবিকল, আমার নদীর নাম সন্ধ্যা নদী, তুমি তার জল। ঝুমকো ঘেরা মঠ অবিকল, এই চিত্রকল্পটি, এই প্রতিমাটি বহুবার তার লেখাতে আসে। চিতাভস্যের উপরে গড়ে তোলা মঠ, তার ঠাকুর দাদার মঠ, সেই ছবি তিনি আঁকেন তার কবিতাতে। জানি না চাঁদপুরে তার নামে কোনো মঠ তৈরি হবে কিনা, কিন্তু আমাদের মতন অগণিত মানুষের হৃদয়ে তার মঠ চিরকালীন হয়ে থাকলো। আজকে আমরা এখানে সবাই একসঙ্গে হয়েছি আমাদের মাস্টারমশাইয়ের কথা বলবো বলে। তিনি আজ আমাদের সঙ্গে আর নেই। আমাদের বিরাট আকাশটা আজ শূন্য। শঙ্খ ঘোষের কথা বলে তো শেষ করা যাবে না, তিনি তো অশেষ। সেই অশেষের ধনে আমাদের জীবন পূর্ণ হয়ে আছে। আমি আজকে শুধু আমার একটি গান নিয়ে তার সঙ্গে নানান সংলাপে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সে কথাগুলো আপনাদের জানাতে চাই। একটি গান আমার গলায় শুনে তার মনে আশঙ্কা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা বলার আগে আমি একটু আমার কথা বলে নিই। 1969 সালে যাদবপুর বাংলা বিভাগে যখন ভর্তি হলাম, তখন থেকে আজ 2021 সাল পর্যন্ত স্যারের সান্নিধ্য, সঙ্গ, শিক্ষায় আমরা বড় হয়ে উঠেছি। রবীন্দ্রনাথকে তার কাছ থেকে পেয়েছি, যে কত বড় পাওয়া যারা তার কাছে পড়েছে তারা সবাই জানে, তারা অনুভব করে। আর আমাদের
যখন ক্লাসগুলো হতো সব কিছুর মধ্যে দিয়ে স্যারকে আমরা পেতাম। বিশেষ করে আমি বোধহয় একটু গান গাইতে পারতাম বলে আমাকে একটু স্নেহ করতেন বেশি, এবং বিশেষ বিশেষ দিনগুলোতে বলতেন গান হোক। যেমন আকাশে মেঘ করেছে, যখন ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে, ঝোড়ো হাওয়ায় দূরের নারকেল গাছগুলো নেচে বেড়াচ্ছে, সেই সময় স্যার বললেন মামা সেটা গান, আর আমাদের ক্লাসরুম গানে গানে ভরে যেত। তারপরে প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথের উচ্চারণের মধ্য দিয়ে তার কাছে আমরা রবীন্দ্রনাথের কাছে ঘন হয়ে গিয়েছি, ঘন হতে পেরেছি, রবীন্দ্রনাথকে বুঝবার চেষ্টা করেছি। স্নাতকোত্তর পার হয়ে যখন তিনি আমাকে খবর পাঠালেন, যদি গবেষণা করবে তবে তোমার জন্য একটা বিষয় ভেবে রেখেছি, তুমি এসো। আমি গেলাম। তিনি আমাকে বললেন রবীন্দ্রনাথের গান ভালোবাসো, গানের উপর গবেষণা করো, রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প। সেই দিন আমাকে তিনি বললেন, আবার যথারীতি বললেন একটা গান হোক। আমি যখন গানটা গাইলাম, স্যার বললেন গানটা কি ভেবেছ, গানটা কি দেখেছ? আমি তো অবাক, গান দেখা, গান কি করে দেখব? বললেন রবীন্দ্রনাথের গানকে দেখতে হবে, রবীন্দ্রনাথের গানের বাণী এবং সুর, তার মধ্যে দিয়ে যে এক অচিন অভেদ্য দুর্ভেদ্য জগৎ আছে, এক ইঙ্গিতবাহী জগৎ আছে, তাকে তো দেখতে হবে। দেখবে কি দিয়ে? গানের কথা দিয়ে তোমাকে দেখতে হবে। তাই পড়ো পড়ো, খালি গানগুলো পড়ে যাও। আমার শুরু হলো কাজ শেষ করেছি। তার কাছে যত কাজ করেছি তত এই অনুসন্ধান আমার বেড়েই চলেছে। জানি না এই সন্ধানের শেষ আছে কিনা। স্যার খালি পথ দেখিয়ে গেছেন। এই কথাটা এই কারণে বলছি যে গানটির প্রসঙ্গে আজকে আমি আমার কথা বলবো, সেই গানটিতেও সেই অনুসন্ধান এই বয়সে এসেও আমাকে দেখিয়ে দিয়ে গেছেন স্যার। 24শে ফেব্রুয়ারি স্যারের বাড়িতে গিয়েছিলাম। আমাদের পুনশ্চ বাংলা, যাদবপুর বাংলা বিভাগের প্রাক্তনীরা যে বইটা বের করেছিল তার কিছু কপি দিয়ে আসতে। সদ্য তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। হাসপাতাল থেকে অসুস্থ মানুষটি শুয়ে আছেন, ফিরে হাসপাতালের মতোই শয্যা তার, কিন্তু কোথাও তার চিহ্ন নেই অসুস্থতার। উজ্জ্বল উপস্থিতি, আনন্দময় একজন মানুষ। তার কাছে গেলে আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। যথারীতি তিনি আমাদের বললেন, আমার দিকে তাকিয়েই বললেন মহাশ্বেতা গান হোক, একটা নয় কিন্তু 3টে গান শুনবো। আমি তখন বললাম যে স্যার আমি তো ভীষণ কথা ভুলে যাই। তখন বললেন কি করে কথা বলো, নাও গীতবিতানটা এগিয়ে দিলেন, পাশেই থাকতো গীতবিতান। গীতবিতানে আমি কি গান করব জানতে চেয়ে গানটাও বের করে দিলেন। গানটা বের করে দিলেন, দেখলাম যে গীতবিতানের পাতায় হলুদ একটা সেলোটেপ দিয়ে কিছু আটকানো, পাতাটাকে একটু ভিন্নভাবে রাখা, একটু বিশেষভাবে রাখা আছে। যাই হোক, আমি তো চোখ বুজে গান গেয়ে গেলাম, দেখলামও না ওখানে কি আছে। আর 2টো গান কি গিয়েছিলাম আমার আর মনে নেই, কিন্তু এই গানটি বেশ কয়েক মাস বাদে 1 সেপ্টেম্বর হঠাৎ আমাকে দুপুরবেলায় ফোন করে, স্যার তখন খুব অসুস্থ, কথা খুব জড়িয়ে গেছে, স্যার বললেন, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেলাম স্নেহাশিস পাশেই ছিল, বললো কথা বলুন স্যার, আপনার সঙ্গে কথা বলবে। শুনতে পেলাম আমাকে বলছেন মহাশ্বেতা তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আমি তো অবাক, স্যার আমার কাছে কি চাইবেন? আমি কি দেবার মতো আমার কি আছে? কি দেবো স্যার আপনাকে? বললেন একটা গান শোনাবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই স্যার, কি গান শুনবেন বলুন। আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনেরও কথারও কুসুম করে উঠেছে। আমি বললাম এই গানটা আপনার ভালো লাগে? বললেন আমার খুব প্রিয় গান। আমি বললাম করবো এখন? বললেন যে করো, কিন্তু করতে গিয়ে দেখলাম মোবাইলটা ভালো কাজ করছে না, স্যার শুনতে পাচ্ছেন না। আমি বললাম ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দেবো গানটা। কিন্তু 5 সেপ্টেম্বর আবার যখন দুপুরে ফোনটা এলো,
তখন মনে হলো এখনও স্যারকে গানটা পাঠানো হয়নি। স্যারের ফোন, স্নেহাশিস বলল, স্যার আপনার সঙ্গে একটু কথা বলবেন। স্যার বললেন, মহাশ্বেতা গানটা কিন্তু পাইনি। খুব লজ্জিত হয়ে তখনই বসে মেয়ের সাহায্যে মোবাইলে রেকর্ডিং করে গানটা তখনই পাঠিয়ে দিলাম, এবং গানটা পৌঁছে গেছে। সন্ধেবেলায় আবার ফোন এলো, বললেন, তোমার গান পেয়েছি, কিন্তু গানটা নিয়ে তোমাকে কিছু বলবো, আজকে নয়, 2 দিন বাদে। 7 সেপ্টেম্বর আবার দুপুরে আমায় ফোন করলেন স্নেহাশিসের সঙ্গে থেকে যেন আমি ঠিক কথা শুনতে পাই, সেটা বারবার স্নেহাশিসকে দিয়ে রিপিট করিয়ে করিয়ে নিয়ে আমাকে বললেন, তুমি যে গানটা গেয়েছিলে, তুমি গানটা ভালো করে পড়ে গিয়েছিলে তো? আমি বললাম, হ্যাঁ স্যার। কেন বলছেন কথাটা? বললেন, তুমি আমাকে বলো তো গানটার মধ্যে কোথায় কোথায় ছন্দের মিল আছে। তখন আমি বললাম যে পথ হারাইল, প্রথম মিল ছিল, ভুল করলাম, প্রথম মিল ছিল কুসুম করক খোঁজে, মনেরও কথারও কুসুম করক খোঁজে। তারপরের মিল হচ্ছে পথ হারাইল ওজে। তারপরে অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় মজে। স্যার বললেন, ঠিক আছে, এটুকু বললেই হবে, আর বলতে হবে না। বললেন যে এই যে খোঁজে, ওজে এবং মজে, এই যে 3টে পরপর মিল, তোমার একটু কানে অস্বাভাবিক শোনাচ্ছে না? আমি বললাম, কই না তো, কিছু তো অস্বাভাবিক লাগছে না। বলে, ঠিক মনে হচ্ছে তোমার? ধ্বনিগত কোনো পার্থক্য কিছু বুঝতে পারছো না? আমি বললাম, খোঁজে, ওজে, মজে একই তো আছে স্যার। তখন মজেটা তোমার ঠিক মনে হচ্ছে? আমি বললাম, মজেই তো মানে আমি করে এসেছি স্যার, মজে বলেই তো শিখেছি গানটা। আর অনেক বড় বড় গাইয়েদেরও তো শুনেছি এভাবেই ওরা গান গায়, মজেই তো বলেছেন তারা তাদের গানে। কেন স্যার, এখানে কী আছে? বলে, একবার ভেবে দেখো তো, মজেটা কি ঠিক হওয়া উচিত? আচ্ছা, একটা কাজ করো, গীতবিতানের 308 পাতায় যাও। তা আমি 308 পাতা বের করে দেখলাম। বললেন, ওখানে একটা গান আছে, দেখো। আমি বললাম, হ্যাঁ আছে স্যার, ওই একই রকম কথা প্রায়। আমার নয়ন তোমার নয়ন তলে মনের কথা খোঁজে। বললেন, প্রায় একরকম কথা নয় কি গানটা? আমি বললাম, হ্যাঁ স্যার, একই রকম কথা। বললেন, ওখানে দেখো, একদম যেখানে ওই লাইনটা একটা দেখো আছে, অবুঝ হয়ে রয় সে চেয়ে অশ্রুধারায় মজে। ওখানে দেখো ম আর জয় একারের ওপরে ঊর্ধ্বকমা আছে, দেখেছো মজে? বললাম, হ্যাঁ। এবার তুমি মহুয়ার সন্ধান কবিতাটা বের করো। মহুয়া কাব্যগ্রন্থ থেকে সন্ধান কবিতাটা বের করলাম। বলে, এবার পড়ো তো, ওখানে কি আছে? আমি বললাম, সে একই, একদম পুরো আমার গাওয়া গানটির সঙ্গে মহুয়ার সন্ধান কবিতাটি অবিকল। বললাম, একদম আছে। বলে, ওখানে কোথাও কিছু পার্থক্য দেখছো? আমি বললাম যে ওখানে কিন্তু স্যার আছে একটাই পার্থক্য, ওখানেও মজে আছে শব্দটা, অশ্রুধারায় মজে, মজে কিন্তু নেই গীতবিতানে যে মজে আছে। বললেন, হ্যাঁ, গীতবিতানে এরকম অসংখ্য ভুল আছে, যেটা যুগ যুগ ধরে বোধহয় এই ভুল চলবেই, এর কোনো এটা পরিশুদ্ধ করার কোনো ব্যবস্থা হচ্ছেও না, হবেও না। তুমি এই ভুল কিন্তু গেও না, তুমি জেনো ওটা মজে হবে ওই শব্দটা, ওখানে ঊর্ধ্বকমাটা নেই, কিন্তু ওখানে মজেই হবে। আর পরপর 2টো গানকে তিনি বললেন, গীতবিতানের গান 2টোকে বললেন, পরপর রেখে দেখো তো কোন গানটা বেশি ভালো লাগবে। আমি বললাম, অবশ্যই আমি যে গানটা গেয়েছি, কারণ এই গানটার ভেতরে যে মানে অসম্ভব ব্যঞ্জনা, তার ভাষা, তার বোধ, যে অনুভূতি আমাদের কোনখানে নিয়ে যাচ্ছে, সেটা তো বলে বোঝানো যায় না। এখানে যে নীরবকে খোঁজার যে অনুসন্ধান, যার জন্য বোধহয় মহুয়াতে কবিতাটার নামই হয়েছে সন্ধান। এই সন্ধান, আমরা যে নীরবের সন্ধান করে যাচ্ছি, যাকে বাতাসে বাতাসে বাঁশির মধ্যে দিয়ে খুঁজে পাই আমরা, আকাশে বাতাসে যা ঘুরে বেড়ায়, তাকে খুঁজে নিতে হয়। এই সন্ধানী পথটুকু আমাদের দেখিয়ে গেছেন আমাদের স্যার। এই পথে আজও ঘুরে বেড়াচ্ছি, রবীন্দ্রনাথের গান পড়ি আর সন্ধান করি যে কি পাবো, আরও কত নতুন দিক খুঁজে পাওয়া যায়, কত যে আছে রবীন্দ্রনাথের গানে, কত যে সম্পদ, কি যে ভয়ঙ্কর তার আকুতি। যারা গান গান তারা কতটা বুঝে গান আমি জানি না, অন্তত আমি তো তা জানতাম না যদি স্যারকে না পেতাম।
এইটুকুই আমার কথা। আর সেই যে হলুদ সেলোটেপ, আর বহুদিন আগে, এই স্যার চলে যাবার আগে, মাত্র 1 মাস আগে গিয়েছিলাম, 1 মাস ভুল বললাম, 2 মাস আগে গিয়েছিলাম। সেখানে স্যার বলেছিলেন, তুমি তো চোখ মেলে তাকিয়ে দেখোনি। ওই গানটার কথাই আবার বললেন, আবারও ওই গানটাই শুনতে চাইলেন। বললেন, তুমি তো চোখ মেলে দেখোনি। ওইখানে আমি কি লিখে রেখেছিলাম, গীতবিতানটা আবার দিয়ে দেখলাম আমি। ওখানে ছোট ছোট করে লেখা, ওই গীতবিতানের মজে শব্দটা কেটে মুজে, ঊর্ধ্বকমা দিয়ে মুজে লিখে রেখেছেন স্যার। কত কি দেখা হয়নি, স্যারকে তো কতভাবে পেয়েছি, কিন্তু দেখতে তো চাইনি এভাবে। আমরা কি খুঁজে পেয়েছি তাকে? এইটুকুই বলবো। আর এই গানটা দিয়ে আমি শেষ করবো, স্যারের, যেটা স্যারেরও প্রিয় গান ছিল। আমার নয়ন তব নয়নে নিবিড় ছায়ায় মনের কথার কুসুম করক খুঁজে, সেথায় কখনো অগম গোপন গহন মায়ায় পথ হারাইল খোঁজে নয়ন। আতুর দিঠিতে সুধায় সে নীরবে রে, নিভৃত বাণীর সন্ধান নাই যে রে, অজানার মাঝে অবুঝের মতো ফেরে, অশ্রুধারায় মাঝে, অশ্রুধারায় মুজে আমার নয়ন। আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাসন ফেলে কবু ছায়া, তোমার হৃদয় তলে দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম আসন, সে তোমারে কিছু বলে, তোমার হৃদয় তলে তবু কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিয়ে মোর পেতে, বাতাসে বাতাসে ব্যথা দিয়ে মোর পেতে বাসে, কি আশায় ভাষা দেয় আকাশেতে, সে কি কেহ নাহি বোঝে আমার নয়ন তব নয়নে নিবিড় ছায়ায় মনের কথার কুসুম করুক খুঁজে। যাদবপুরের ছাত্র জীবন থেকে প্রায় 47 বছর স্যার শঙ্খ ঘোষ এবং মাতৃসমা প্রতিমাদির স্নেহাশ্রয়ে, হয়তোবা বেশি প্রশ্রয়েই আমরা ওনার পরিবারভুক্ত হয়ে আছি। ওদের অফুরান স্নেহ, দুজনেরই লেখা বই উপহার পাওয়া, কবিতায় গানে সুরে সুরে দীর্ঘদিনের এই বন্ধনই আমাদের সম্পদ হয়ে আছে। এই সমস্ত ছবিও তোলা আছে তরুণিকার ক্যামেরায়। প্রথম দিনের ক্লাসেই ঘটেছিল চমৎকার একটা ঘটনা, সেটাই প্রথম অভিজ্ঞতা।
স্যার এসছেন ক্লাস নিতে, আমরা ঠিকমতো জানিও না যে কি উনি পড়াবেন। তো বুঝলাম উনি ছন্দের ক্লাসে এসছেন। স্যার শুরু করলেন, দুন্দুবি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। থেমে গেলেন, আমাকে বললেন তুমি কি করছো? আমি বললাম কিছু না। স্যার বললেন না তুমি করছো। আমি বললাম না কিচ্ছু করছি না। স্যার বললেন তুমি করছো, আর যেটা করছো সেটাই আমি চাইছি। অর্থাৎ উনি আমার তাল দেওয়াটা লক্ষ্য করেছেন। প্রথম দিনই ছন্দের বোধটা উনি যেন পরখ করে নিলেন। আজকে মাস্টারমশাই শঙ্খ ঘোষের প্রবাদ প্রতিম পড়ানো বা তার খ্যাতি, সাহিত্যকৃতি এসব প্রসঙ্গের চেয়ে বলতে ইচ্ছে করছে ওনার দুটি কবিতার সৃষ্টি মুহূর্তের কথা, যে সৃষ্টি মুহূর্তে আমরা লগ্ন ছিলাম, পক্ষান্তরে সেখানে থেকে গেছে আমাদের কথা। এর একটি ছাত্রাবস্থার প্রথম দিকে দল বেঁধে বনভোজনের, আর একটি সম্মিলিত যাপনের অনেক পরে উত্তরপাড়াতে, সেটিও একটি আনন্দ যাপন। সেসব দীর্ঘদিনের কথা আজকে মনে করছি এই কারণে যে পিকনিক কবিতাটা আমাদের হয়েছিল ডায়মন্ড হারবারে। একটা মুহূর্ত কিভাবে কবিতা তৈরি করে সেটা আমরা বুঝতে পেরেছিলাম অনেক পরে। প্রহরজোড়া ত্রিতাল কাব্যগ্রন্থে যখন ওনার পিকনিক কবিতাটা বেরোলো, কবিতাটা শুরুই হলো এভাবে, মনে পড়ে আমাদের ডায়মন্ড হারবারে পিকনিক। এই মনে পড়া দিয়ে উনি চলে গেলেন পুরনো কথায়, এবং আমরাও ঘটনাক্রম যেন দেখতে পেলাম যে দলবদ্ধ সেই বনভোজনের দিনে অনেক রকম তাপ, পারস্পরিক কথাবার্তার মধ্যে দিয়ে আমরা একটি ছোট্ট দল স্যারকে নিয়ে বেরিয়ে গেলাম। সেই বেরিয়ে যাওয়াটাতেই আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক দামি হয়ে থাকলো। যাওয়ার পথে পাতাময় শীতল ভিতরের পথ দিয়ে চলেছি, সেখানে একটা পুরনো চার্চ আছে। তো সেখানে ঢুকে ক্রস, কনফেশন সব পড়ে আছে যেন নিজের মতো। আমি স্যারকে হঠাৎ বললাম কনফেস করুন। স্যার বললেন কেন? আমি বললাম কোনো পাপ কি করেননি? এই নিয়ে হাসাহাসি হলো, স্যার একটু হাসলেন। আবার আমরা বেরিয়ে মোহানার দিকে এগিয়ে গেলাম, এবং সেখানে মোহানার পথে যেতে যেতে কথা হলো, স্যারই বললেন যে মেঘ ছেয়ে আসছে অথচ বৃষ্টি হচ্ছে, এমন আমি কখনো জলের ধারে দেখিনি, মানে এত বড় বিস্তৃত জলের ধারে। তো সেই আমি বললাম আমরা কিন্তু দেখেছি একবার এই ডায়মন্ড হারবারেই। এবং এইভাবে এগিয়ে গিয়ে সেখানে জলভারনত মেঘ আছে, বৃষ্টি ভরা মেঘগুলো ছিল যেন নদীর ওপারে মগ্ন ছিল, নৌকো নিয়ে মগ্ন জাল ছিল। আমাদের বন্ধু পাপু বলল, ও মাঝি আমাদের নেবে? এই কথাগুলোই অনেক পরে ফিরে এসছে। আমরা তারপর ফিরে এলাম, অবাক ভাতের স্বাদে ফিরে আসে সাবেক আহ্লাদ। কিন্তু তখনই হঠাৎই ঝাঁকে ঝাঁকে লুব্ধ কাক, ইতর শিশুরা ঝাঁপিয়ে পড়ল সেই ভোজনরত ছেলে মেয়েদের উপরে। অর্থাৎ এই অবস্থাটা কিন্তু আমাদের একটু ভাবালো। স্যার চুপ করে গেলেন। স্বাভাবিক, আবার সমান নিয়মে যেরকম খাওয়া দাওয়া চলতে থাকলো। ফেরার পথে সারা দিনের আনন্দের পর আমরা যখন ফিরছিলাম স্টেশনে, হঠাৎ আমাদের কামরায় কে বা কারা যেন ইটের টুকরো ছুঁড়েছিল। এটাই পরে আস্তে আস্তে কবিতায় রূপ পেল। সেখানেই আছে, মনে পড়ে সকলের ব্যস্ত যৌবনের তাপ থেকে অগোচরে ঘুরে যাওয়া
পাতাময় শীতল ভিতরে যেখানে দাঁড়িয়ে আছো সনাতন ক্রস, কনফেশন। কিন্তু সমস্ত কবিতায় ধ্রুবপদের মতো একটা লাইন ফিরে ফিরে আসলো, কিন্তু কনফেশন, চলো ফিরে যাই। অর্থাৎ সেদিনের একটা ঘটনা, লুব্ধ কাক এবং শিশুরা ভুক্তাবশেষের লোভে যে ঝাঁপিয়ে এসছে, সেটা কোনোভাবে স্যারের ভেতরে খুবই নাড়া দিয়েছে। এইভাবে দিন কেটে যাচ্ছে আমাদের। অনেক পরে উত্তরপাড়াতে আমাদের সম্মিলিত আনন্দের আরেকটি আনন্দ যাপনের মুহূর্তেও স্যার লিখেছেন আর একটা কবিতা। উত্তরপাড়ায় জলের ধারের আমাদের একটি ফ্ল্যাটে স্যার আসবেন। সন্ধ্যা নদীর পাশে স্যারের আবাল্য কেটেছে, কৈশোর কেটেছে, কৈশোর অবধি। ফলে নদীর তীরে ঘর, স্যার তো আসবেনই। খুব আনন্দের সঙ্গে স্যার এলেন এবং একা তো নন, প্রতিমাদিও এলেন। তো আর আমাদের বন্ধুরাও তো থাকবেই। সম্মিলিত সেই আনন্দ যাপনে হই হই করে সারা দিন কাটবে। আমার প্রথম মুহূর্তটা মনে আছে, স্যার এলেন, উঠে এলেন, একটু যেন ঘন শ্বাস পড়ছে, কারণ আমার ফ্ল্যাটটা একটু উঁচুতে। স্যার সোজা চলে গেলেন বারান্দায়, শিক ধরে দাঁড়ালেন এবং বিস্তার দেখে একটা গভীর শ্বাস নিয়ে যেন জলভারটা তিনি নিয়ে গ্রহণ করলেন নিজে। খুবই খুশি হলেন স্যার। সারাদিন ঘুরে ফিরে সেই ফ্ল্যাটে নানাভাবে যাপন চলছে এবং খাওয়া দাওয়া, নিজের খাওয়া হয়ে গেলেই তো হবে না, আমরা স্যারদের খেতে দিয়েছি। স্যার ঘুরে ঘুরে আমাদের সবার খাওয়া দেখছেন, কে কোথায় বসল, কে কী করছে। এইভাবে সারাদিন আনন্দের পর চলল আমাদের গান, আনন্দ, হাসি, কবিতা পড়া। কেউ গদ্য বলল, কেউ পদ্য। স্যার নিজে পড়লেন অনেক কবিতা। সারাদিন ধরে এই আনন্দ যাপনের পর আসছে দিনাবসান, বই দেয়া নেওয়া হবে। মনীষা বলল, সংযুক্তাদি স্যারকে বলো না বইতে আমাদের নাম লিখে দিতে। তো আমিও স্যারকে দিলাম। দেখলাম স্যার যেন লিখতে একটু বেশি সময় নিচ্ছেন। তারপর যথারীতি লিখে বইটা যখন হাতে দিলেন, আমি দেখলাম সেখানে লেখা, এই ঝুলন্ত গঙ্গা ঘরে ঠিক যখনই সন্ধ্যা ঝরে, আমরা কজন যাদবপুরের প্রাক্তনী, গদ্য শুনি, পদ্য শুনি, পান্না বা কেউ কেউ বা চুনি, সবাই যেন সবার জন্য যত্ন নেই। এখানেও একটা ধ্রুবপদ এসে গেল। সবার সম্মিলিত এই আনন্দ স্যারকে মুগ্ধ করে। স্যার নিজে চান সবাই সবার সাথে সংলগ্ন থাক। হাতে হাতে বেঁধে বেঁধে থাকার কথা তো তিনি বলেননি। এই কবিতাটার মধ্যেই তিনি সেই বার্তাটাই যেন দিয়ে গেলেন, সবাই যেন সবার জন্য যত্ন নেয়। এরপরে আমাদের সবার মনে হয়েছিল স্যারের বয়স হচ্ছে, আমরা সবাই মিলে পুনশ্চ প্রাক্তনী থেকে আমরা স্যারের উপর একটা সংখ্যা প্রকাশ করলাম। এবার স্যারের হাতে সেটা তুলে দেওয়া হবে, কিন্তু স্যারকে জানানো হয়নি কিচ্ছু। কারণ কিভাবে উনি নেবেন এটা আমরা বুঝতে পারছি না। ফলত সম্পূর্ণ গোপন। স্যার এসছেন, প্রতিমা দিয়ে এসছেন। দিনটা ছিল 6ই সেপ্টেম্বর, দিনটা ছিল 6ই জানুয়ারি 20 সালে। আমরা এই যে গোপন রাখলাম, স্যার বুঝেছেন কি না বোঝার জন্যই সপরিবারে স্যার যখন আমাদের কাছে এসছেন, স্যারের পরিবারের সবাই প্রায় এসছেন। উদ্বোধন হয়ে যাওয়ার পর স্যার বসেছেন, তো পিনাকেশবাবু আছেন, পবিত্রবাবু আছেন। আমি স্যারকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ঠকলেন তো? স্যার আমার হাতটা ধরলেন, কারণ এই সময় স্যার একটু অসুস্থ থাকছেন, নিজের অভিব্যক্তি যেন ছুঁয়ে বলতে চান। স্যার একটু তো অসুস্থতার জন্য স্যারের কথাও খানিকটা অস্পষ্ট, এটা আমাদের খুবই বেদনার। স্যার বললেন, ঠকিনি, পেলাম। আমি বললাম, বুঝতে পেরেছিলেন?
বললো, না বুঝিনি ঠিক, তবে মনে হচ্ছিল এবার এত আয়োজন কেন। আমরা সবাই মিলে স্যারের হাতেই বইটা তুলে দিতে পেরেছিলাম, এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। আমাদের এই প্রণাম মনীন্দ্র কুমারের জন্মদিনে, বৈয়াকরণ মনীন্দ্র কুমার ঘোষ স্যারের বাবা, ফলে এটাও আমাদের একটা প্রণতি যে এই দিনই আমরা স্যারের হাতে বইটা তুলে দিতে পেরেছিলাম। অভাবনীয়, স্যার আজ নেই, কিন্তু সত্যিই কি নেই? একই সঙ্গে স্যার এবং প্রতিমাদি আমাদের মধ্যে থাকলেন না, কিন্তু আমি মনে করি না স্যার থাকলেন না, কারণ শারীরিকভাবে নেই, অন্তর্লীন চেতনায় তিনি জাগ্রত হয়ে রইলেন আমাদের মধ্যে। কবিতার অবয়বে, প্রতিটি রচনায়, প্রতিটি মানুষের প্রতি ভালোবাসায়, সদা সতর্ক চেতনায়, আদর্শে তিনি রইলেন। আমরা যেন তার দেয়া এই শিক্ষায়, এই চেতনা দিয়ে তাকে ছুঁয়ে থাকতে পারি, তবেই আমাদের ছাত্র হওয়ার সার্থকতা। স্যার আমার পথের দিশারি, আমাদের বন্ধু, আমার গুরু। দীর্ঘ ৪৫ বছর ধরে স্যারকে জেনেছি। সেই জানার কথা এত অল্প সময়ে বলা শক্ত, সে চেষ্টা থাক। ১৯১২ সাল থেকে একটু একটু করে স্যারের কিছু কবিতার অনুবাদ করতে শুরু করি, আর কিছু অনুবাদ স্যারকে পাঠাই মিঠির মাধ্যমে। মিঠি স্যারের বড় মেয়ে, ইমেলের মধ্যে দিয়ে। স্যারকে যখন জিজ্ঞাসা করি কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, স্যার বলেন বেশ ভালো লেগেছে। আরো বলেন, জানো তো, মনে হচ্ছে যেন অন্য কারো লেখা কবিতা পড়ছি। এ শোনার পরে ধরে নিই ভালোই হয়তো লেগেছে স্যারের, মন খুশি হয়। সেই খুশির রেশ মনে রেখে স্যারকে, প্রতিমাদিকে এবং আপনাদের সকলকে কটি অনুবাদ পড়ে শোনা। এই কবিতাগুলো স্যারের হাসি খুশি মুখে সর্বনাশ বইয়ের ৩টি প্রেমের কবিতা। আমি আগে মূল কবিতাটি পড়ে তারপরে অনুবাদটি পড়ব। স্যার ক্ষমা করেছিলেন ত্রুটি বিচ্যুতি, আশা করি আপনারা ক্ষমা করবেন। হাসি খুশি মুখে সর্বনাশ বইয়ের প্রথম কবিতা, দেখা। যদি কারো মুখে আবারও ভাসে সে ছায়া, জানতে চেয়েও না কেন বা কোথায় কার। আড়ালের কোনো সমিধ তো আছে ঠিকই, হতে পারে সেটা তথাগত নিরাকার। লক্ষ্য হারানো ধাবমানতায় ভরা ঢেউয়ের উপরে ঢেলে দিয়েছিল ভার। সহজ তবুও হয়নি ধমনী মূল, মেলেনি সঙ্গ আলস্য প্রতিভা। হয়তো তখনই চেয়েছিল সেই দেখা, একার সঙ্গে মুখোমুখি হবে একা। চলেছে সকলে বিষণ্ণ অভিমানে, অজস্র পথে খুঁজে কোনো নিরাময়। দৃশ্যত যত অবিমৃশ্যের কাছে ভেদ ঘুচে গেছে গম্য অগম্যয়। ছড়িয়ে পড়েছে অপার অপারগতা, ক্রেঙ্কার স্বরে জেগেছে বিশ্বময়। সহস্রধারা সময়ের ক্ষীণ পাশে ছায়া ফেলে যায় তবুও নিঃসময়। তারই মাঝখানে লহমার এই দেখা, একার সঙ্গে মুখোমুখি হলো একা। দেখা অনুবাদ। If reflections drift over a face, ask not why, where, or who they are. Though inert and unseen, gently burns the veiled desire. You surrender to waves incessant, aimless, yet you felt unease in your veins. Elusive remained indolent iridescence. Perhaps this is when lonely yearns for lonely alone, looking for healing everywhere,
Dejected masses amble along, confused and lost. It doesn't know where to knot. Boundless incapacity reigns around the world. Ominous siren rings. Elusive cascading time, meantime, lingering a while, cast the shadow of eternal time. And just for a moment, then lonesome meets the lonely alone. বিরহ গভীর ঘুমের মধ্যে হাসি খুশি মুখে সর্বনাশ এসে দাঁড়ায়। তার আদরে আদরে ভরে যেতে থাকে আমার অপাবৃত শরীর। ক্ষতগুলি চেনা যায় জেগে উঠবার বহু পরে, ততক্ষণে সেও কাছে নেই। বিরহ অনুবাদ। In deep slumber she comes, my ruin, smiling blissfully, showers my body unconcealed with countless kisses. And the bruises? I only notice them long after the slumber is over. By then, she no more with me. Sparsho. তিমিরাশ্রু চরাচর শব্দহারা নিবিড় উদাসী, কোথাও কিছুই নেই, একমাত্র তোমাকেই মজ্জার ভিতরে নিয়ে আমি জেগে আছি। স্পর্শ অনুবাদ। Cosmos, obscure, tearful, silent, pensive. Nothing is there, nowhere. Only you. You within me, in my deepest core, I stay awake. শঙ্করবাবু আমার মাস্টার মশাই। একেবারেই তার ক্লাসে বসে আমার অনেকগুলো দিন কেটেছে, অনেকটা সময় কেটেছে। কিন্তু ক্লাসে যাওয়ার আগেও শঙ্করবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তখন আমি ছোট, কবিতা আবৃত্তি করতে ভালোবাসতাম। কখনো কোথাও কোনো মঞ্চে কবিতা বলবার জন্য আমাকে ডাকা হলে আমি সেখানে বারবার কতবার যে উচ্চারণ করেছি, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। তারপর শঙ্করবাবুর সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় 1987 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এমএ পড়বার জন্য ভর্তি হয়েছি। ক্লাস রুটিন পেলাম, সেখানে লেখা আছে সিজি। কে সিজি জানি না, অন্যান্য ক্লাস হচ্ছে। হঠাৎ করেই একদিন বাংলা বিভাগে গুঞ্জন শোনা গেল, সিমলা থেকে শঙ্করবাবু ফিরে এসেছেন, উনি আমাদের ক্লাস নেবেন। শঙ্করবাবু ক্লাস নেবেন, তাহলে রুটিনে যে সিজি লেখা, তখন জানতে পারলাম যে আসলে চিত্তপ্রিয় ঘোষ, তার নামই শঙ্খ ঘোষ, তিনি আমাদের ক্লাস নেবেন। খুব একটা উৎসাহ, কেমন মানুষটি। কিন্তু যখন তিনি ক্লাসে এলেন তখন দেখলুম একেবারে সাদামাটা এক মধ্যবিত্ত ভদ্রলোকের চেহারা। সাদা আর্দির গোলগলা পাঞ্জাবি, মাথা পেরে ধুতি শান্তিপুরি, পায়ে বুড়ো আঙুল বাঁধানো চপ্পল, পাঞ্জাবির হাতা গোটানো, বাঁ হাতে লেদার ব্যান্ডের ঘড়ি কালো রঙের, সাদা ডায়াল, চোখে এক গভীর অন্তর্দৃষ্টি। ক্লাসে এলেন। রক্তকরবীর ক্লাস নিতে গিয়ে তিনি অনেকটা ভূমিকা করেছিলেন, অনেকটা ভূমিকা, মানে আমার যতদূর মনে পড়ছে প্রায় 1 সপ্তাহ আমরা রক্তকরবীর ক্লাসের আগে ভূমিকা শুনেছিলাম। স্যার ক্লাসে আসবেন, প্রথম যেদিন সেদিন ক্লাসে এসে স্যার এসে বসলেন। আমরা বসে আছি উৎসুক হয়ে। বলরামদা
বলরামদাকে হয়তো যারা প্রাক্তনী আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবাই চেনেন। বলরামদা এক গ্লাস জল এনে টেবিলের ওপর রাখলো এবং আমরা গিয়ে মাইক নিয়ে এলাম এবং মাইক এনে টেবিলের ওপর রাখা হলো। স্যার পড়ানো শুরু করলেন। ওই ভূমিকাটা করছেন তখন যে সাম্রাজ্যবাদ কি, সাম্রাজ্যবাদী আগ্রাসন কিভাবে পৃথিবীকে অশান্ত করে তোলে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যখন মানুষের মধ্যে থেকে প্রতিবাদ ওঠে তখন সেই প্রতিবাদে কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এরা কিভাবে রাস্তায় বেরিয়ে আসেন এবং নেতৃত্ব দেন সাধারণ মানুষকে নিয়ে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেসব ক্লাস চলছে, শুনছি আর মোহিত হয়ে যাচ্ছি। শঙ্খবাবুর ক্লাসেই আমরা প্রথম জানতে পারলাম যে নাটকের গল্পের আড়ালে যে ভেতরকার গল্পটা থাকে রবীন্দ্রনাথের বেশিরভাগ নাটকেই যেটা আছে সেই গল্পটা কীরকম। তো গল্পে গল্পে শঙ্খবাবু আমাদের জানালেন একটি অদ্ভুত গল্পের কথা। স্যার বলছেন, আমি রোজ বিশ্ববিদ্যালয়ে আসবো বলে একটা বাস স্টপেজে দাঁড়াই, সেখান থেকে বাসে উঠি। একটি লোক সে রোজই আমার সঙ্গে দাঁড়িয়ে একই সঙ্গে বাস ধরে। তা লোকটি সবসময়, তার মুখে কখনো আমি প্রশান্তি দেখতে পাই না, একটা বিরক্তি ভাব, একটা বিষণ্ণতা সব সময় তার মুখে। তো আস্তে আস্তে একই বাস স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি কোথায় চাকরি করেন? তো বলে, না আমি একটা কারখানায় কাজ করি, সেই কারখানায় অনেক দিন ধরেই আমার কাজ, মাইনেপত্র তো বেশি পাইনি, ফলে যা পাই তাতে সংসার ভালো করে চলে না। স্যার জিজ্ঞেস করলেন, ওখানে কি তৈরি হয়? তখন বললেন, একটা যন্ত্রাংশ, একটা বড় কোনো একটা জিনিসের তার যন্ত্রাংশ একটা খণ্ড, সেটা এই কারখানায় তৈরি হয়। তো বললেন, তা যেটা মূল তৈরি হয় সেটা আপনাদের এখানে হয় না? তো ভদ্রলোক বললেন, না এটা আমাদের এখানে হয় না, অন্য জায়গাতে হয়। তো স্যার জিজ্ঞেস করলেন, তাহলে ওই মূল জিনিসটা আপনারা কখনো দেখেননি, কীরকম তৈরি হওয়ার পর জিনিসটা কি হয়? না দেখিনি। এই জায়গায় স্যার গল্পের একটা পরিণতি টানবার চেষ্টা করলেন। স্যার বললেন, আসলে আমার তখন বুঝতে পারলাম, আমি তখন আমার মনে হলো, আমার এই উপলব্ধি জাগলো যে পূর্ণতার যে আনন্দ, সেই আনন্দ থেকে যখন মানুষ বঞ্চিত থাকে, সফলতার আনন্দ থেকে যখন মানুষ বঞ্চিত থাকে, তখন তার মধ্যে একটা বিষণ্ণতা দানা বাঁধে। তখন মানুষের মধ্যে না মানবিক যে গুণ, মানবিক যে পেলবতা, মানবিক যে সুকোমল দিকগুলো থাকে, সেই দিকগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। এই মানুষটির মধ্যেও সেই রকম, সে তো পূর্ণতাকে পাচ্ছে না, সে সম্পূর্ণের যে আনন্দ, সেই আনন্দকে পাচ্ছে না, ফলে তার মধ্যেও এইরকম একটা বিষণ্ণতা ক্রমাগত বাসা বাঁধছে। রক্তকরবী নাটকের মধ্যেও কিন্তু সেই বিষণ্ণতাই, যারা হীরের খনিতে হীরে কেটে তুলছে তাদের মধ্যে সেই বিষণ্ণতাই দানা বেঁধেছে। তারাও কিন্তু আসলে আর মানুষ নেই, তারা সংখ্যা তত্ত্বে পরিণত হয়েছে, 47-এর ফ কিংবা 49-এর উমতে। এই যে গল্পটা, এই গল্পটা থেকে স্যার আমাদের দুটো ইঙ্গিত দেবার চেষ্টা করলেন। এক, মানুষের মধ্যে থেকে যখন মানবিকতা হারিয়ে যেতে থাকে তখন, এবং সেটা হয় সাধারণত শোষণের শিকার হয়ে, মানুষ ক্রমশ নিজেকে আত্মবিস্মৃত হয়ে পড়ে, এবং তখন খুব সুন্দর রবীন্দ্রনাথের ভাষাতেই স্যার খুব বোঝাবার চেষ্টা করতেন আমাদের, যে যখন মনের মদ শুকিয়ে যায় তখন হাটের মদ নিয়ে তারা মাতামাতি করে। আর একটা জিনিস স্যারের কাছ থেকে শুনেছিলাম, যে যখন একটি রাষ্ট্রের পক্ষে বিপদ নেমে আসে তখন কিন্তু শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী সবাই রাস্তায় নেমে নেতৃত্ব দেয়। তার নজির, তার দৃষ্টান্ত স্যার কিন্তু রেখেছেন। আপনাদের মনে পড়বে কয়েক বছর আগে স্যারের ডাকে এই কলকাতা মহানগরীতে হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছিলেন একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। এইভাবে রক্তকরবীর ক্লাস আমাদের চলতে থাকলো, এবং একটু আগেই গানের কথা হচ্ছিল। রবীন্দ্রনাথের গান আসলে যে তা বাণী নির্ভর গান, তার প্রত্যেকটা শব্দের মধ্যে যে ইঙ্গিত, যে ব্যঞ্জনা,
যে উপলব্ধি, যে অনুভব, যে সংবেদনশীলতা থাকে, তাকে প্রথম আমাদের যদি কেউ চিনিয়ে থাকেন তিনি কবি শঙ্খ ঘোষ। ইতিমধ্যে আমরা যখন পড়ছি যাদবপুরে, সেই সময়ে তার কিছুদিন আগেই, সেটা 1982 সাল, তখন বেরিয়ে গেছে স্যারের ওই বইটা, ওই নির্মাণ আর সৃষ্টি। স্যার পড়াতে পড়াতে বলছিলেনও, একেবারে আমাদের তো 3 তলায় ক্লাস হতো, 3 তলা থেকে এক লাফে এসে 1 তলায় সিঁড়ির নিচে একটা দোকান ছিল বইয়ের, সেইখানে অর্ডার দিয়ে দিলাম। এবং একদিকে চলল রক্তকরবীর ক্লাস, আরেকদিকে গোগ্রাসে তখন পড়ছি, অর্ডার দিয়ে একটা করে বই আনাচ্ছি আর পড়ে যাচ্ছি এ আমির আবরণ, কখনো জার্নাল, আর তার কবিতা। তোমার কোনো বন্ধু নেই, তোমার কোনো বৃত্তি নেই, কেবল বন্ধন, তোমার কোনো ভিত্তি নেই, তোমার কোনো শীর্ষ নেই, কেবল তক্ষক। পড়া শেষ করে কাজের জগতে চলে এসেছি, এটা তো স্বাভাবিক নিয়মেই সে আসা, তবু স্যারের সঙ্গে যোগাযোগটা আমার রয়েই গেছে। এবং এতদিন পর্যন্ত, অর্থাৎ স্যার খুব অসুস্থ হয়ে যাওয়ার আগে পর্যন্তও কিন্তু স্যারের সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল। নববর্ষ, শুভ বিজয়া, সেই সময় স্যারকে ফোন করতাম। স্যার তো খুব কম কথা বলতেন, শুধু একটাই কথা, আমি সব কিছু বলার পর বলতেন, তোমরা ভালো থেকো। কিছুদিন আগে আমার মেয়ে তো যাদবপুরে পড়ছে এখন বাংলা নিয়ে, ওর পাঠ্যসূচিতে আছে স্যারের লেখা বই সুপুরি বনের শাড়ি। সে বইটা পড়েও মুগ্ধ হয়ে গিয়েছিল, আমাকে বললো আমি স্যারকে একটু বলবই। কারণ ঠিক আছে তুই বল স্যারকে। ও ফোন করে স্যারকে বলেছিল, ওর কেমন লেগেছে শুনে এত খুশি হয়েছিলেন স্যার, সে কথা বলবার নয়। এবার একটু ব্যক্তিগত কথা বলি। স্যার স্যার কৃষ্ণনগরে, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। স্যার 3 বার এসেছেন আমার বাড়িতে। আসলে স্যারের এক বন্ধু, তার নাম সরোজ পাল। স্যার যখন পাকশিতে থাকতেন কুষ্টিয়ায়, এবং যে স্কুলে স্যারের বাবা হেডমাস্টার মশাই ছিলেন, সেই স্কুলে স্যারের এক বন্ধু সরোজ পাল, সরোজ কাকু আর স্যার একই ক্লাসে পড়তেন। তারপরেও শঙ্খবাবু এবং এই সরোজ কাকা, এদের বন্ধুত্বটা একদম অটুট রয়ে গেছে। এখনও প্রতি বছরে এরা ওই বিজয়া সম্মিলনী করেন, এবং সেই বিজয়া সম্মিলনীতে একজন আরেকজনের বাড়িতে যান। প্রতি বছরে একটা দল বেঁধে তারা এক একটা বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন বন্ধুদের। তো একবার কৃষ্ণনগরে এসেছেন সরোজ কাকার বাড়িতে। তো আমি যাদবপুরে পড়ি জেনে ওই বাড়ি থেকে আমাকে খবর দেওয়া হলো তোমার স্যার এসেছেন। তা আমি ছুটতে ছুটতে গেলাম, স্যার এলেন। স্যারকে গিয়ে দেখলাম, দেখার পর স্যার দেখে তো খুব খুশি হলেন। তারপর আমি বললাম, স্যার আমাদের বাড়িতে যাবেন একবার? স্যার বললেন, হ্যাঁ চলো, এক কথায় হ্যাঁ চলো। তো 3-4টে বাড়ি পরেই আমার বাড়ি। তো স্যার এলেন, এসে বসলেন। স্যার এসছেন, কি বলবো, কি করব, কিভাবে স্যারকে আপ্যায়ন করবো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার বললেন, কিচ্ছু করতে হবে না, চুপ করে বসো আমার কাছে। তখন স্যারকে বললাম যে স্যার আমি এখন সব অলিক বইটা কিনেছি কদিন আগে, খুব ভালো লাগছে পড়তে। স্যার বললেন, ভালো লাগছে? কোন জায়গাটা ভালো লাগছে? তো বললাম, স্যার আমি পড়বো, আপনি শুনবেন? পড়ো। তো স্যার সোফায় বসে আছেন, সোফায় বসে শুনছেন চোখ বন্ধ করে, আর আমি এখন সব অলিক পড়ছি মেঝেতে বসে। বেশ কিছুক্ষণ পড়ার পর হঠাৎ সরোজ কাকা শঙ্খবাবুকে না দেখতে পেয়ে ছুটতে ছুটতে আমাদের বাড়ি চলে এসেছেন। এই তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে? স্যার একটাও কথা বললেন না, হাত দিয়ে থামিয়ে দিলেন সরোজ কাকাকে। তারপর যতক্ষণ আমার পড়া না শেষ হলো, স্যার কিন্তু উঠলেন না এবং সরোজ কাকার সঙ্গে গেলেন না। আমার পড়া শেষ হওয়ার পরেই তারপর তিনি উঠে গেলেন। আমার সেই মুগ্ধ সেই স্মৃতি আমি কোথায় কাকে কিভাবে বলবো আমি জানি না। আমার শ্রদ্ধার জায়গাগুলো এইভাবে তৈরি হলো একটু একটু করে, সেগুলো আমি যেন সারা জীবন বয়ে যেতে পারি, এই শক্তি যেন আমাকে ঈশ্বর দেন, আমি শুধু সেটুকুই চাইব। এরপরে দ্বিতীয় আরেকবার শঙ্খবাবু কৃষ্ণনগরে এসেছিলেন, সেটা সুধীর চক্রবর্তী, প্রাবন্ধিক সাহিত্যিক সুধীর চক্রবর্তী, তাঁর বাড়িতে এসেছিলেন। তো সেই সময় সুধীরবাবু আর স্যার হেঁটে রাস্তা দিয়ে আসছেন, আমার সঙ্গে হঠাৎ করে একবার দেখা। তো আমি বললাম, স্যার আপনি আমার বাড়িতে যাবেন? বলে, হ্যাঁ চলো। আমার এক কথায় স্যার আমার বাড়িতে চলে এলেন, অনেকক্ষণ বসলেন। তারপর গল্প করে সন্ধ্যে, রাত্রি তখন বলে 8:30-9টা, সেই সময় আমি আবার স্যারকে গিয়ে সুধীরবাবুর বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। আর তৃতীয়বার যখন এসেছিলেন স্যার, সেটা স্যারের বাবার একটি মূর্তি তৈরি করতে দেওয়া ছিল। ওই কৃষ্ণনগরে ঘূর্ণি বলে একটা জায়গা আছে যেখানে মাটির পুতুল তৈরি হয়, সেই ঘূর্ণিতে একজন ভাস্করের কাছে স্যারের বাবার একটি মূর্তি বানাতে দেওয়া ছিল। সেইটার জন্য তখন সরোজ কাকার বাড়িতে এসেছিলেন প্রথম। তো সরোজ কাকা বললেন যে, দেবাশিস তুমি এক কাজ করো, তুমি শঙ্করবাবুকে নিয়ে তুমি গিয়ে ওখানে করো। তো স্যারকে রিক্সায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেখানে অর্ডার দিয়ে সেই সমস্ত মূর্তি টুর্তি তৈরি করা ইত্যাদি এগুলো করা হলো।
এই তিনটে সময়ের আমি ব্যক্তিগতভাবে শঙ্করবাবুর খুব কাছে পেয়েছিলাম আমার পড়ার সময় ছাড়া। যাই হোক, তো শঙ্করবাবু আমার কাছে কেমন, এইটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমি দুভাবে শঙ্করবাবুকে পেয়েছি। একটা হচ্ছে যে নিঃশব্দের গভীর থেকে তিনি জীবনকে খুঁজে আনেন এমন একজন শঙ্খ ঘোষ, আমার কাছে এই একটা রূপ। এবং তিনি তার ওই কবিতার জগৎ বইটাতে যে কথা লিখেছেন যে লিখতে হবে নিঃশব্দে কবিতা এবং নিঃশব্দ কবিতা, শঙ্করবাবু ছিলেন সেই রকম মানুষ। কিংবা ওইখানে আরেকটা কথাও স্যার বলেছিলেন, আমার খুব মনে লেগেছিল কথাটা, যে আরও বেশি ব্যক্তিগত আড়াল থেকে তাকে আজ ধরতে হবে আমাদের মহাসময়ের জটকে, আত্মবিলাপে নয়, সর্বস্ব জোড়া আত্ম উদ্ঘাটনে। এই সর্বস্ব জোড়া আত্ম উদ্ঘাটন, এটা কিন্তু আমি যেটাকে বললাম জীবনকে খুঁজে আনা, অর্থাৎ নিজের জীবনকে, মানুষের জীবনকে খুঁজে আনা। এবং খুব দারুণ একটা কথা শঙ্করবাবু বলতেন, ক্লাসে আমার মনে আছে, বলতেন মানুষের সবচেয়ে বড় আয়না কে জানো? মানুষ। তুমি মানুষের মধ্যে দিয়ে তুমি নিজেকে দেখতে পাবে, এর চেয়ে বড় আয়না আর হয় না। বাবরের প্রার্থনায় এই নিঃশব্দই তো রয়েছে। পাথরের ওপর খড় বিছানোর শব্দ, বুকে তোমার হাত। পাথরের ওপর খড় বিছানোর শব্দ, বুকে তোমার হাত। তরাই থেকে উঠে আসে রাত্রি, শিখর থেকে গড়িয়ে আসে নিঃশ্বাস। মস্ত এক চাকার নীল ঘূর্ণি, বুকে তোমার হাত। পাথরে ওই খড়ের হেম নিশ্চল। এই একটা শঙ্খবাবু, এই একজন শঙ্খবাবু। আর একজন শঙ্খবাবু, তিনি সমাজ সচেতন একজন নাগরিক, যিনি নির্ভীক উচ্চারণ দিয়ে পাঠককে চারপাশের পৃথিবীকে চিনতে শেখান, পৃথিবীটা কেমন। এবং সেই জন্য তার লেখায় কখনো কখনো ফুটে ওঠে একেবারেই খুব সাদামাটা কিছু কথা। যেমন আমি একটা উদাহরণ দিই, পরিচারিকার নিগ্রহ এই কবিতাটায়। ওসির স্ত্রী ধৃত, মালদহে 2টি খুন, গর্বাচভকে রেগন দিলেন চিঠি, পারমাণবিক সাহায্য নিয়ে ফ্রান্স পাক কথা হবে। আফ্রিকা জোড়া বিভীষিকাময় খরা কবলিত শিশুদের মুখ ভেবে আজ ইনডোর স্টেডিয়ামে সুপারস্টার স্টার সুপারস্টার ধুম ধুম তাতা থই থই। এই আরেকজন শঙ্খবাবু। আসলে শঙ্খবাবু এমন একজন কবি, মানে যিনি আমাদের বুঝিয়ে দেন কবির কাজ আসলে নিজে জেগে থেকে সবাইকে পাহারা দেয়া, নিজে জেগে থেকে সবাইকে পাহারা দেয়া। এবং আমরা তো পাশ করে বেরিয়ে গেছি অনেক দিন। আমার মনে আছে 1993 সালে শঙ্করবাবু ন্যায় অন্যায় জানি নে বলে একটি কবিতা তখন বেরিয়েছিল, আমরা খুব বলতাম সেই কবিতাটা। এই লাইনগুলো ছিল এই রকম: 3 রাউন্ড গুলি খেলে 23 জন মরে যায়, লোকে এত বজ্জাত হয়েছে, স্কুলের যে ছেলেগুলি চৌকাঠেই ধসে গেল, অবশ্যই তারা ছিল সমাজ বিরোধী। ওদিকে তাকিয়ে দেখো, ধোয়া তুলসী পাতা, উল্টেও পারে না খেতে ভাজা মাছটি, আহা অসহায়, আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেটরা। দার্শনিক চোখ শুধু আকাশের তারা বটে দেখে মাঝে মাঝে। পুলিশ কখনো কোনো অন্যায় করে না, তারা যতক্ষণ আমার পুলিশ। কি অমোঘ কথা! সেই কথাগুলোই আসলে চিনিয়ে দেবার জন্য, চারপাশের পৃথিবীকে চিনিয়ে দেবার জন্য, মানুষকে চিনিয়ে দেবার জন্য শঙ্খবাবু তার কবিতার মধ্যে দিয়ে বারবার এই কথাগুলো বলে গেছেন। আর শঙ্খবাবু সম্পর্কে এত কথা বলতে ইচ্ছে করে না, চুপ করে থাকতে ইচ্ছে করে। স্যারের ভাষাতেই, এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, শষ্পবুলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর। আজ স্যারকে মনে করবার এই বিশেষ দিনে স্যারের জন্য সেই আদরটুকু আর আমার শ্রদ্ধা আমি নিবেদন করলাম আমার তর্পণে। শঙ্খ ঘোষের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়নি, তার কাছে সরাসরি আমি কখনো পড়িনি, এমনকি তার সঙ্গে খুব বেশি ব্যক্তিগত দেখাশুনো বা সম্পর্কের সৌভাগ্যও আমার হয়নি। কোনো সেমিনারে বা আমাদের বিভাগে কোনো অনুষ্ঠানে বর্তমানে এসেছেন একাধবার, তখন তার অটোগ্রাফ নেওয়া, এই পর্যন্তই হয়তো আমার তার কাছাকাছি যাওয়ার সৌভাগ্য। কিন্তু তার ছাত্র নই এ কথাটা তো আমরা কেউই বলতে পারবো না। আমরা পড়াশুনো করি, গান গাই, যাই করি, সব কিছুতেই তাঁর অভিভাবকত্ব আমাদের ঘিরে থাকে।
ফলে তার কাছে শিখেছি যেটা, শেখার চেষ্টা করি সেটা প্রায় সেই একলব্যের মতোই। তার কাছে যারা পড়েছেন তাদের কাছে আমরা তার ক্লাসের গল্প শুনি, তার আরও শুধু ক্লাসের বাইরেও তার ছাত্রদের সঙ্গে, ঘনিষ্ঠদের সঙ্গে ছড়িয়ে থাকবার যে অসাধারণ ভূমিকা সেটা আমরা শুনি। আমার মাস্টারমশাই বিশ্বভারতীতে অধ্যাপক অভ্র বসু, যার কাছে আমি গবেষণা করেছি, তিনি স্যারের প্রত্যক্ষ ছাত্র, ফলে তাদের কাছেও শুনেছি। বিভাগে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে আমার সহকর্মীদের মধ্যে, আমার অগ্রজ সহকর্মীদের মধ্যে অধ্যাপক শিবব্রত চট্টোপাধ্যায়, তিনি স্যারের কথা তো বলেনি, কিন্তু সরাসরি একটা খুব ঋণ আমার স্যারের প্রতি থেকে গেছে। আমি যখন আমার গবেষণা করছিলাম রবীন্দ্র উপন্যাসের ভাষা, শৈলীগত পর্যালোচনা, এইটা নিয়ে, এই বিষয় নিয়ে, তখন একটা প্রবন্ধের আমার দরকার হয়েছিল অধ্যাপক শিশির কুমার দাসের টুয়ার্ডস আ ইউনিফাইড থিওরি অফ স্টাইল। এইটা আমি পাচ্ছিলাম না কোথাও। তো শিবব্রত দা স্যারের বাড়ি থেকে তার নিজের কপি আমাকে এনে দিয়েছিলেন, কিন্তু তারপরেই আমি কাজটা করতে পেরেছিলাম। সেই প্রবন্ধটার উপর নির্ভর করেই আমার থিসিসের পুরো বিষয়টা দাঁড়িয়েছিল। কিন্তু সেই কৃতজ্ঞতাটা আমি কখনো সরাসরি স্যারকে জানিয়ে আসিনি। আমার বই যখন বেরোলো তখন তাতে লিখেছিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে জানানোটার হয়ে ওঠেনি কখনো। পরেও দু একবার সেইভাবেই একটু সামান্য যোগাযোগ, সেটাও গবেষণার কাজের জন্য, কিন্তু সেগুলো খুব বড় তো নয়। ব্যক্তিগত যোগাযোগ থাকলো বা না থাকলো, এই মানুষটিকে আমরা চিনি না, তার সঙ্গে একটা সংযোগ বোধ করি না, একথা বলতে পারবো না। ফলে আমরা সেই তার দেখানো রাস্তা, সেটার ধরেই রবীন্দ্র সাহিত্যকে বুঝতে, বাংলা সাহিত্যকে বুঝতে, গানকে বুঝতে, রবীন্দ্রসঙ্গীতকে বুঝতে আমরা চেষ্টা করি। আমাদের আজকের এই শ্রদ্ধার্ঘে যারা তার কাছে পড়েছেন, তারা তাদের কথা বলেছেন, সেইটা শুনতে শুনতে আমাদের মনে হচ্ছে যে আমরাও তাদেরই সঙ্গে আছি, তাদেরই পরিমণ্ডলে যেন আমরাও অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার শ্রদ্ধা আমি নিবেদন করব এই গান গেয়ে। দামিনীর গান বলতে স্যার শচীশের গান হিসেবে এটা হয়ে উঠতে পারতো বলে বলছেন, নেট বলেছে যাবো যাবো। এই গানটা আমি গাইছি না, এটা অনেক সময় ভেবেছি গানটার কথা, কিন্তু আমি যেটা গাইছি সেটা কুমুদিনীর গান, এটা অভিমানের গান। এই শিরোনামে এই অধ্যায়টা স্যার বলেছেন, না গো এই যে ধুলা আমার না। এইটিকে আমি আমার শ্রদ্ধা স্যারের প্রতি নিবেদন করছি। না গো এই যে ধুলা আমার না, না গো এই যে ধুলা আমার না, তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যা পায়ে, না গো এই যে ধুলা আমার না। দিয়ে মাটি আগুন জ্বালি, রোজলে দেহ পূজার থালি, দিয়ে মাটি আগুন জ্বালি, রোজলে দেহ পূজার থালি, শেষ আরতি সারা করে ভেঙে যাব
তোমার পায়ে না গো, এই যে ধুলা আমার গায়ে। ফুল যাচ্ছিল পূজার তরে, যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে। ফুল যাচ্ছিল পূজার তরে, যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে। কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে। কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে। কত যে তার নিভল হাওয়ায় পৌঁছল না চরণ ছায়ে। না গো, এই যে ধুলা আমার গায়ে। তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে। না গো, এই যে ধুলা আমার গায়ে। আমি শঙ্খ ঘোষের সামান্য অসামান্য গ্রন্থটি থেকে সুভাষদার সঙ্গে পথ চলা নামের রচনাটির নির্বাচিত অংশ পাঠ করে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। শঙ্খ ঘোষ সামান্য অসামান্য গ্রন্থটির সূচনা কথায় জানিয়েছেন, কিছু মানুষজনকে নিয়ে এই বই, এরা সকলেই কোনো না কোনো লেখা কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, কেউ প্রত্যক্ষে, কেউ বা পরোক্ষে, কেউ সামান্য, কেউ বা অসামান্য। তবে এখানে যে তাদের সেসব কাজ প্রসঙ্গে কোনো বিচার বিবেচনা আছে এমন নয়। এখানে আছে তাদের নিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, তাদের কাছাকাছি থাকবার কিছু স্মৃতি। তাই এক হিসেবে এ বই হয়তো একরকমের আত্মকথাই বা আত্মসূত্রে অন্যের কথা। সুভাষদার সঙ্গে পথ চলা রচনাটি 5টি অংশে বিভাজিত: দল, দেশ, কবিতা, কথা আর কাহিনী। আমি দল নামক প্রথম অংশটি পাঠ করব। তারও আগে রচনাটির শুরু এরকম: 1952 সালের জানুয়ারিতে পড়ন্ত এক দুপুরবেলায় প্রথম দেখেছিলাম সুভাষ মুখোপাধ্যায়কে। সেই প্রথম দেখাতে তার সঙ্গে অনেকটা পথ হাঁটবার যে সুযোগ মিলেছিল সেদিন, পায়ের ক্ষতিতে অশক্ত হয়ে পড়বার আগে পর্যন্ত
অব্যাহত ছিল সেটা। এত দীর্ঘকাল জুড়ে কত যে পথ হেঁটেছি তার সঙ্গে, কত যে কথা বলবার, কথা শুনবার অবাধ অবকাশ। সাহিত্য জগতে আমার মেলামেশা খুব অল্পই, বড়দের সঙ্গে তো একেবারেই কম। সেই অর্থে আমার পক্ষে সুভাষদার সান্নিধ্য ছিল সুপ্রসর এক ব্যতিক্রম। আনন্দময় ছিল সে অভিজ্ঞতা, সহজের নিঃশ্বাস ছিল তাতে। দল, সেটা ছিল বোধহয় 1954 সালের এক ডিসেম্বর সন্ধ্যা। ইডেন গার্ডেন্সে মস্ত আকার নিয়ে চলছে কয়েকদিনের যুব উৎসব। নাচ, গান, নাটক, কবিতা, চারদিক জুড়ে নানা রকমের আয়োজন, নানা রকমের ছাউনি। অত বিস্তীর্ণ অঞ্চলের সবটাই যে আলো ঝলমল তা নয়, দু চার জায়গায় আছে কিছু আলো আঁধারি প্রান্ত। অনেকের সঙ্গে দেখা, অনেকের সঙ্গে কথা, বেশ একটা ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে আছেন সুভাষদা। ঘুরতে ঘুরতে হঠাৎ সুভাষদা বললেন, শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে, চলো একটু ওই দিকে যাই। মন্থর পায়ে হাঁটতে হাঁটতে আলো বিরল জনবিরল একটা অংশে পৌঁছে গেছি, কিন্তু কথাটা আর বলছেন না উনি। অনেকটা ইতস্তত করে শেষ পর্যন্ত বলে ফেললেন, তোমার বিষয়ে একটা গুজব শুনছি, সেটা কি সত্যি? গুজব? আমার বিষয়ে? কিসের গুজব? আবার কিছুক্ষণ চুপ থেকে, শুনলাম তুমি পার্টি মেম্বারশিপ নেবার কথা ভাবছো। চমকে উঠলাম শুনে। এবার নীরব থাকবার পালা আমার, কেননা নিশ্চিত জানি যে উত্তরটা শুনে উনি আশাহত হবেন, আর সে আঘাতটা আমার দিতে ইচ্ছে করছে না এই সুন্দর সন্ধ্যায়। স্কুল জীবন থেকে শুরু করে কখনোই কোনো দলীয় রাজনীতির অন্তর্গত হবার অভ্যাস আমার নেই, ইচ্ছেও নেই। দলীয়তার কথা ভাবলেই একটা দমচাপা অনুভব টের পাই ভিতরে। কিন্তু অন্যদিকে এও ঠিক যে ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক বিশ্বাসের অনুবর্তী হয়ে আছি বেশ কিছুদিন ধরে, আর সেই সূত্রেই সুভাষদার এতটা কাছাকাছি আছি এই 2 বছর। একজন কমিউনিস্ট লেখক কেমন হতে পারেন তার আদল ভেবে চলেছি তাঁরই জীবনযাপন দিয়ে। তিনিও অনেকটা স্নেহ করছেন আমাকে। সেই স্নেহ পথে হয়তো এখন তিনি আমাকে টেনে নিতে চান নিবেদিত প্রাণ একজন পার্টি কর্মী হিসেবেও। গুজবটা তাই যাচাই করে নিচ্ছেন এই নিরালায়। অনেকটা দ্বিধার পর কষ্ট দেওয়া হবে জেনেও বলতেই হলো তাকে, না, কথাটা ঠিক সত্যি নয়, ওরকম কোনো ভাবনা আমার নেই, ওটা আমি পেরে উঠব না। শুনে আমাকে অবাক করে দিয়ে সুভাষদার প্রতিক্রিয়াটা হলো একেবারে উল্টো। একটা স্বস্তির শ্বাস নিয়ে বললেন তিনি, সত্যি নয় তবে? খুব ভালো। শোনো, এখন তো নয়ই, লিখতে যদি চাও পার্টি মেম্বারশিপ নেবার কথা কখনোই ভেবো না। পার্টির কাজ যদি করতে চাও তাহলে বাইরে থেকে করো, বাইরে থেকেই অনেক ভালোভাবে কাজ করতে পারবে, দুপক্ষেই সেটা ভালো।
আপনি বলছেন এই কথা? হ্যাঁ, আমি বলছি। এ নিয়ে অন্যদের সঙ্গে আলোচনার আর দরকার নেই। তবে পার্টির কাজে সাহায্য করার কথা ভুলো না কখনো। মানুষের সঙ্গ ছেড়ো না। চলো এখন ওই দিকে যাই। আবার আলোর দিকে চলতে থাকি আমরা। ভিড়ের মধ্যে এসে দাঁড়াই। নানা জনের সঙ্গে কথা বলবার ভিতরে ভিতরে আমাকে বিঁধতে থাকে সুভাষদার ওই স্বস্তিবোধ, অবিশ্বাস্য ওই পরামর্শ। কেমন করে এটা হলো? কেন হলো এটা? আমরাও অবশ্য একটা গুজব শুনছিলাম কিছুদিন ধরে। শুনছিলাম যে পার্টির ভিতরে সুভাষদার একখানা বই নিয়ে বিতণ্ডা চলছে খুব। বইটির নাম ভূতের বেগার। মার্ক্সবাদে দীক্ষা নেবার জন্য সরল যেসব বইপত্রের কথা হচ্ছিল তখন, সম্ভবত তারই একটা নমুনা হিসেবে লেখা হয়েছিল ওই বই। কিন্তু সরল করতে গিয়ে সুভাষদা নাকি এমন সব তাত্ত্বিক সমস্যা তৈরি করে তুলেছেন যে জবাবদিহির দায়ে পড়তে হচ্ছে তাকে। এপক্ষে ওপক্ষে যুযুধান তখন অনেকে। তার সবটাই যে সে মুহূর্তে টের পাচ্ছি আমরা তা নয়, কিন্তু আজ পাচ্ছি কিছুটা। আজ এখন অনেক দিন পর সেসব ভিতরকার খবর অনেকটাই আমাদের জানা। এখন চিঠির দর্পণের সুবাদে আমরা জানি যে ভূতের বেগার নিয়ে পার্টি নেতৃত্বের সঙ্গে জোর কাজিয়া চলছে। বুদ্ধিজীবী বলে পার্টিতে যাদের হেলাফেলা করা হয়, ভূতের বেগারের পেছনে তারা সবাই এক পার্টি। ফলে নেতারা পড়েছেন ফ্যাসাদে। এখন আর না পারছেন গিলতে, না পারছেন ওগরাতে। পার্টির নিষেধাজ্ঞা থাকায় পার্টির দোকানে বইটি রাখেনি, হয় পার্টির কেউ সে বই কেনেনি, অপছন্দের বই বলে পার্টি আঁতুর ঘরে নুন দিয়ে মারল। ক্ষমতায় না থেকেই এই। সেই আলোড়ন থেকেই কি কোনো অশনি সংকেত টের পাচ্ছিলেন তিনি? সেই জন্যেই কি আমাকে ওই সতর্কীকরণ? না কেবল ভূতের বেগারই নয়, মনে পড়ে চিঠির দর্পণের একেবারে শেষ কথাগুলো, যেখানে একজন কমরেডের কথা শুনবার পর উদ্ধৃতি চিহ্ন খানিকক্ষণ আমরা নীরবে পরস্পরের দিকে তাকিয়ে দেখলাম। দুজনে যেন দুই মেরুর লোক, দুজনের কেউ কাউকে বুঝতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন শেষ। দুই মেরুর, কেননা একজন কমরেড তাকে বলেছিলেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিবাদ করতে, অথচ সুভাষদা সেখানে প্রতিবাদযোগ্য দেখেননি কিছু। তখনকার দিনের চলতি প্রগতিশীল কবিতার বিষয়ে সঙ্গত একটা প্রশ্ন তুলেছিলেন সুভাষদা। পত্রিকায় ছিল তার প্রতিবেদন, আর সে প্রশ্নকে অনেক কমরেডের মনে হচ্ছিল একেবারেই পার্টি বিরোধী সব কথা। অশনি সংকেত ছিল হয়তো সেখানেও। অশনি সংকেত ছিল এই মনোভাবে যে, উদ্ধৃতি চিহ্ন, পার্টিতে দলাদলি আছে, প্রথম যেদিন ধরতে পারলাম সেদিন খুব মন খারাপ হয়ে গিয়েছিল। উদ্ধৃতি চিহ্ন শেষ। প্রথম বন্ধনীতে হাংরাস এই কথা আছে। দল অংশটি এখানেই শেষ, এরপর দেশ। আমি দল অংশটি পাঠ করে আমার শ্রদ্ধা জানালাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম। সেই অর্থে আমি শঙ্খ ঘোষের সরাসরি ছাত্র নই, কিন্তু স্যার সর্বার্থে আমার গুরু এবং মাস্টারমশাই। রবীন্দ্রনাথের সূত্রে এবং জলপাইগুড়িতে ওর শ্বশুরবাড়ি হবার সূত্রে, যেহেতু জলপাইগুড়ি আমার বাড়ি,
স্যারের সঙ্গে একটা অন্য রকমের সংযোগ আমার তৈরি হয়েছিল। বৃষ্টির দুপুরে কদম ফুল হাতে স্যারের কাছে চলে যাওয়া, কি শীতের বিকেলে আড্ডা দেওয়া সিঙ্গাড়া সহযোগে জলপাইগুড়িতেই, অথবা নির্জন জলপাইগুড়ি টাউন স্টেশনে স্যার যখন ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সে সময় ও শোনাবো আমি না আমারে তুই বাইন্দা রাখিস প্রতিমাদির সামনেই এরকম উচ্চারণ করে মজার আবহ তৈরি করা স্যারের সঙ্গে এরকম অঢেল স্মৃতি আজকে মনে পড়ছে। গবেষণার সময় স্যারের সঙ্গে আমার অনেক সন্ধান, অনেক উপদেশ নেওয়া এবং অনেক আড্ডা এবং কিঞ্চিত তর্ক হয়, বিতর্ক বলাটাই ভালো, এবং সেই বিতর্কটা আমি রেফারও করি আমার গবেষণাপত্রে। এখন মনে করলে খুব লজ্জা বোধ হয় কার সঙ্গে তর্ক করেছি। স্যার কিন্তু মুচকি হেসে মৃদু প্রশ্রয় সেই বিতর্ক গ্রহণ করেছিলেন, একমত হননি কিন্তু। তারপর 2018 সালের শেষ দিকে, মানে আমার গবেষণার প্রায় 12 বছর বাদে, স্যার আমায় ডেকে পাঠিয়ে নিজের উদ্যোগে ওই গবেষণাটা প্রকাশ করলেন। এরকম বোধহয় স্যারের পক্ষেই সম্ভব। এবং নবনীতা দি আর বেশি দিন থাকবেন না, এই আশঙ্কায় তার তড়িঘড়ি করে ওটা প্রকাশ করা হলো। নবনীতাদির বাড়িতে নবনীতাদি নিজে প্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। আমার মনে পড়ছে যে একটা বৃষ্টির সন্ধ্যেবেলা, সেটা 2019-এর 21শে মে বোধ হয়, স্যারের বাড়িতে গেছি। আমার মনটা ভালো নেই তখন, একটা সংকট কাল পার করছি। এবং আপনারা তো জানেন যে সংকটের সময় স্যার কিরকম বন্ধুর মতো, অভিভাবকের মতো শুশ্রূষা এবং আশ্রয়ের হাতটা বাড়িয়ে দিতেন। সেদিন স্যার যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই 3টে গান আমায় দিয়ে গাইয়ে নিয়েছিলেন, পথের গান। আজ চিরপথিক স্যারের কথা ভেবে সেই পথের গানেরই 3টে পথের গানের থেকে একটি গানের একটি অংশ স্যারকে মনে করে গাইছি। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম, চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার। স্যারবিহীন এই বাদলা দিনে চিরপথিক স্যারের জন্য মনে হচ্ছে, বলতে ইচ্ছে করছে স্যারকে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, হৃদয়ের গভীরে অনুভব করছিলাম তোমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন, স্মৃতি তর্পণ। তোমাদের জীবনবোধ চেতনা যার দ্বারা লালিত প্রস্ফুটিত হয়েছে, তোমাদের শ্রদ্ধার সিংহাসনে সর্বোচ্চ স্থানে যার অবস্থান চিরকালীন, সেই শ্রদ্ধেয় কবি শিক্ষক শ্রী শঙ্খ ঘোষের প্রত্যক্ষ সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়নি। অপার শ্রদ্ধা নিয়ে তার কবিতা সাহিত্য যথাসাধ্য পড়ার চেষ্টা করেছি। শ্রদ্ধেয়া শ্রীমতী শর্মিলা রায়পুমু বা আমাদের প্রিয় শর্মিলাদির সূত্র ধরে পরিচয় হয়েছে সুচিমিতাদি, স্বপ্না, শৈবাল, শ্রাবণীর সাথে। নিয়মিত যোগাযোগের সুযোগ ঘটায় তোমাদের কাছ থেকে জেনেছি কবির সাথে তোমাদের সুন্দর নিজস্ব সম্পর্কের কথা। তার অমৃতলোকে যাত্রার মুহূর্তে দেখেছি তোমাদের হৃদয়ের ব্যাকুলতা, শোকানুভূতি।
একই অনুভূতি লক্ষ্য করেছি অন্য মাধ্যমে, কোলাজ শিল্পী শ্রী তপন সাহার ভাষায়। শ্রী দেবাশিস ভৌমিকের কাছেও শুনেছি একই কথা। আর সুচিমিতাদি, তোমার সূত্রে আজ নিজের করে পেয়েছি মহাশ্বেতাদি, সংযুক্তাদি, দেবস্মিতাদিকে। তাই মনে হলো আমার শ্রী শঙ্খ ঘোষের সান্নিধ্য লাভের সুযোগ হয়তো ঘটেনি, কিন্তু আমার নিজের এতজন যারা তার প্রত্যক্ষ স্নেহধন্য। উপাসনার মুক্ত সাংস্কৃতিক মঞ্চে তাদের কবির স্মৃতিতর্পণের এই আয়োজনে আমার শ্রদ্ধাঞ্জলি। আজ এক অর্থে আমরা সকলে শঙ্খবন্ধনে একাত্ম। তাই এই দুঃসময়ে ভরসা যোগায় কবির যে বাণী, তাই আমি উচ্চারণ করছি তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি।